ডিভোর্স হয়ে যাওয়ার পরে মানে ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন পাড়ায় প্রতিবেশী যাদের সাথে মিশি না কেন সবাই শুধু শরীরটাকেই চায়। যেসব মানুষগুলো কখনো চোখ তুলে তাকানোর মতন সাহস করতো না তারাও এখন নোংরা নোংরা প্রস্তাব দিয়ে বেড়ায়। এটা যে কতটা কষ্টের এটা বোঝানোর মতো। আমার 15 বছর বয়সে বিয়ে হয়ে যায় আমার ফ্যামিলির পছন্দে। বিয়েটাও হয়েছে আমার থেকে আরো 18 বছর বয়সী বড় একজনের সাথে। আমাকে যখন বিয়ে দেওয়া হয় তখন বলা হয়েছে যে ছেলে অনার্স কমপ্লিট করেছে এবং নিজের ব্যবসা আছে। পরবর্তী সময় আমি জানতে পারি যে এই ধরনের কিছুই না, উনি সম্পূর্ণ বেকার। 3 থেকে 4 মাস পরে আমার বেবি কনসেপ্ট হয়ে যায় এবং বেবিটা আসার পরে দেখা গেছে যে অত্যাচার শুরু হয়ে যায়, যে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা এটা ওইটা, তারপরে বিভিন্ন জিনিস আনানোর জন্য প্রেসার দেওয়া শুরু করে। হ্যাঁ, তো দেখা গেছে যে এরকম করতে করতে আমার সেকেন্ড বেবিটাও অজান্তেই চলে আসে। আমার যখন নাকি কনসেপ্ট করার 7 মাস পরে, তখন যখন আমার জানতে পারে আমার শাশুড়ি যে আমার সেকেন্ড বেবিটাও আমার মেয়ে, তখন সে আরো আমার উপরে অত্যাচার শুরু করে। তো আমার শাশুড়ি সবসময় বলতো যে তোমরা এখন 3 জন থেকে 4 জন হচ্ছ, এই খাবারের খরচ কে দিবে, এই দায়িত্ব কে নেবে? তো আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করি যে তুমি কিছু না কিছু একটা করো, তো সে কোনো কাজ করবে না। না, তখন আমার উপরে অন্য ধরনের একটা টর্চার শুরু করে। দেখা গেছে যে আমার বেবি হওয়ার 1 সপ্তাহ আগেও তার সাথে যে আমাকে সেক্সুয়ালি ইন্টিমেট করতে হয়েছে বাধ্য হয়ে। বেবি হওয়ার 7 দিন আগে। সিক। তারপর 2 থেকে 3 মাস পর ওনার ডায়াবেটিক্স ধরা পড়ে আমার হাজবেন্ডের। তো তখন আর কি উনি অ্যাকচুয়ালি অনেক দুর্বল হয়ে যায়। তো তখন উনি যে আমার চাহিদা কোনোভাবেই পূরণ করতে পারতো না। আমিও তাকে আর একটা সময় আমাকে টাচ করতে দিতাম না। না দেওয়ার পরে যে উনি আমাকে নিয়ে নোংরা নোংরা কথা শুরু করে, প্লাস মারধর করা শুরু করলো। সে আমাকে যখন টর্চার করতো, এসএস পাইপ যে আছে, হ্যাঁ, সেই পাইপ দিয়ে আমাকে পেটাতো। সে যে আমি যদি শুয়ে থাকতাম এসে লাথি মারলো। আমার সাথে এরকমটা হয়েছে যে মারতে মারতে সেন্সলেস করে ফেলেছে। আমার হুঁশ নেই যে আমাকে সে মারতেছে। আমার বড় মেয়েটা এমন ভাবে কান্না করতেছে আমার মারধর দেখে, তখন আমার সেন্স নাই। তো তখন যে নিচে কিছু দোকানদার ছিল, তো তারাই যে আমাকে হসপিটাল নিয়ে যায়। তো তারপরে যে চলে আসি। যখন আমি চলে আসি তখন যে আমার হাজবেন্ড আমার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে আমার 2 মেয়েকে নিয়ে চলে গেছে। তো তারা ফোনে কথা বলতে বলতে আমি আমার বাবার বাসায় 1 কাপড়ে হাজির বাচ্চাদের নিয়ে বলতেছে যে আমি আমার শাশুড়িকে মারধর করে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি। হ্যাঁ, বাসা থেকে 10 লক্ষ টাকা নিয়ে। তো আমার বড় বোন আমার হাজবেন্ডকে বলল যে বাচ্চা 2টাকে নিয়ে যাও, হয়তো বাচ্চাদের টানে সে চলে যাবে। তো আমার মেয়েটা যাইতে চায়নি। 2টা মেয়ের একটা মেয়েও যাইতে চায়নি। তখন আমার ছোট মেয়েটার বয়স মাত্র 4 বছর বয়স। যে আমার বড় বোন এইভাবে আমার ছোট মেয়েটাকে আমার কোল থেকে টেনে নিয়ে গেছে। তো পাগলের মতন তখন শুধু কান্না করতাম, কাউকে কিছু বলতে পারতাম না। এদিকে যে আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলির লোকজন সবাই আমাকে দোষারোপ করতেছে আমি কেন যাইতেছি না। এই অবস্থা। তা আমি শুধু কিভাবে যাব, কিভাবে থাকবো সেই জিনিসটা কেউ ভাবতেছে না। না, তারপরে যে আমার হাজবেন্ড তারই আপন চাচাতো ভাই, ওরাই আমাকে ফোন দেয়। আমি কথা বললাম, তো ওই ফাঁকে একটু মেয়েদেরও দেখলাম। প্রায় 2 মাস পরে মেয়েদের একটু চোখের দেখা দেখলাম। রাত্রির 11টার সময় সে আবার আমাকে ফোন দিতে থাকে। কথা বলতে বলতে দেখা গেছে যে যারা রাত পার হয়ে যাইতেছে। 3-4 মাস কথা হলো। একটা সময় সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে। তো তখন আমি তাকে প্রচন্ড বোঝাই যে দেখো ভাই, এটা সম্ভব না। তখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়নি। তো সেই রকম করতে করতে ওর কেয়ারিং দেখে তখন তো আমার সাপোর্টে কেউ নাই। যদি কেউ আশেপাশ থেকে আসতো আমাকে এইভাবে বলতো আম্মুকে যে ও যদি বাসায় থাকে তাহলে যে ছোট ভাই বোনকে বিয়ে দিতে পারবে না। তো যখন সে আমাকে সব দিক থেকে সাপোর্ট করতেছে, তখন আমি মনে করলাম যে না, বন্ধু হিসাবে হোক যেভাবেই হোক সে তোমার পাশে আছে। তো আমিও তাকে হ্যাঁ বলে দেই। একটা পর্যায়ে গিয়ে আমি যখন ডিভোর্সটা দেই তখন আমার ফ্যামিলির কেউ পাশে ছিল না। আমার ওই দেবরটাকে নিয়ে যে আমি উকিলের কাছে যাই এবং ডিভোর্সের কাজটা শেষ করি।
সে সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে সে বলল যে ঠিক আছে তাহলে চলো আমরা মানে বিয়ে করে একসাথে থাকা শুরু করি। আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে। তো তখন হচ্ছে যে সে তার একটা ফ্রেন্ডের বাসায় আমাকে নিয়ে গেল, যে আজকে বিয়ে হওয়ার কথা, তো একটা মানে পেপার টেপার সবকিছু নিয়ে আসছে। তো ওইখানে সবকিছু মোটামুটি হলো, থাকা শুরু করলাম। এর মধ্যে হয়ে গেছে কি যে সে স্মোক করতো, ড্রাগস নিত। আমি তখন একটু মানে বলতাম যে তুমি এগুলা কি খাও, এগুলা না খেলে কি হয় না, এগুলাতে এমন কি মজা আছে। তো আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি একদিন একটু ট্রাই করো। ফার্স্ট টাইম আমি রাজি হইনি, যে না আমি এগুলা পছন্দ করি না। আমি তখন আমার এরকম ছিল যে দুয়ার গ্রান্ট আমি নিতে পারতাম না, এরকম একটা অবস্থা। তো তখন হচ্ছে যে না তুমি ট্রাই করো, দেখো ভালো লাগবে। চিন্তা করলাম যে ঠিক আছে দেখি। ফার্স্ট দিন যেদিন আমি স্মোক করা শুরু করলাম সেদিন তো মানে 4-5টা খাওয়া শেষ হয়ে গেছে। তো বলতেছে একটু নাও, দেখো আরেকবার ট্রাই করো, ভালো লাগবে। এরকম করতে করতে 4-5টা মোটামুটি নেওয়া শেষ। 15 দিন যাওয়ার পরে মোটামুটি যে আমি ওটা আমার লাগবে এখন কম। তো যে আপনি সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারতেন না, আপনি তো বুঝতেছেন যে আস্তে আস্তে নেশার মধ্যে পড়ে যাচ্ছেন, তাও সিগারেট খাওয়া শুরু করে দিলেন। তারপর তখন ওই যে ভালো লাগা একটা কাজ ভালো লাগা শুরু করে। শুরু হয়ে গেছে, জি। তো একদিন এমন হয়েছে যে সে সিগারেটের মধ্যে করে হচ্ছে গাঁজা ঢুকিয়ে নিয়ে আসে। আমি কি? সেটা জানতাম না, গাঁজা। তো আমাকে বলে যে এটা স্পেশালি তোমার জন্য। আমি বললাম যে দুইটা তো এক জিনিসই। বলে যে না নাও। আমি যখন প্রথমে মানে নিলাম তখন হচ্ছে যে একটু অন্যরকম লাগতেছে। বলে যে না পুরোটা শেষ করো, দেখবা যে ভালো লাগবে। তো যাই হোক ওটাও শেষ করলাম। তো তখন দেখা গেছে যে সে হচ্ছে যে ওই বিয়ারও নিয়ে আসে, কোল্ড ড্রিঙ্কস এর সাথে আমাকে বিয়ারটাও দেয়। আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, ভালো লাগা শুরু হয়ে গেছে। ভালো লাগতেছে। গাজার স্টিক কয়টা খাইছিলেন? 3টার মতন। আর কয়টা বিয়ার খাইছিলেন? 2টা। মাথা ঠিক থাকার কথা না যদি প্রথম এই অভিজ্ঞতা হয়ে থাকে? হ্যাঁ, তখন তো আমার মাথা ঠিক ছিল না, আর তখনই তার সাথে আমার ফার্স্ট সেক্স হয়। প্রায়শই মেয়েদের ক্ষেত্রে ছেলেরা তাদেরকে ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করার স্বার্থে এভাবে কিন্তু নেশায় আসক্ত করে তোলে। তো এইটা যেটা বলতেছে এটার পেছনে জান্নাত কতটুকু দায়ী, ওই ছেলে কতটুকু দায়ী আমি জানি না, বাট এরকম ঘটনা প্রায়শই ঘটে, যে আপনি বলছিলেন। তারপরে সে হচ্ছে একদিন মানে সে বলতেছে কি একটা নতুন জিনিস নিয়ে আসি। তখন সেটা ছিল আপনার ইয়াবা নিয়ে আসলো। সে প্রথমে নেই আমাকে দেখানোর জন্য, আমাকে দিল, আমি তখন নিলাম। ওই দিন ফার্স্ট দিনই আমার মানে 2টা ইয়াবা নেওয়া হয়েছিল, আর হচ্ছে যে খাওয়া হয়েছিল 3 বোতল ওই দিন আমার নিজেরই। এইভাবে ইউজ টু হয়ে যায়। তো দেখা গেছে তখন সপ্তাহে আমার 2 দিন 3 দিন ওটা লাগেই। তো তারপরে সে আরেকদিন হচ্ছে আপনার এক ধরনের ড্রাগস আছে যেগুলো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। হ্যাঁ, তো ওগুলো নিয়ে আসে। বললাম যে তুমি যে ইনজেকশন বের করতেছো, আমি তো ইনজেকশনে ভয় পাই, আমি এটা নিব না। তো না, সে অনেক রিকোয়েস্ট করে যে একবার নাও, দেখো ভালো লাগবে। আধা ঘন্টার মতন আমাকে কনভিন্স করার পরে আমি ঠিক আছে ইনজেকশন দিল। হ্যাঁ, আপনি শুধু ভাসতেছেন নেশার সাগরে। আমার মনে হইতেছে যে এটাই বোধহয় লাইফ। হ্যাঁ, এই প্রথম আপনি লাইফের দেখা পেলেন, তাই মনে হচ্ছে। এটাই বোধহয় সুখ, এটাই বোধহয় শান্তি। মানে আমি বোধহয় স্বর্গের সুখের মধ্যে বাস করছি। স্বর্গ সুখের মধ্যে, এদিকে গাঞ্জা, ওদিকে এদিকে আর অবাধ শারীরিক মেলামেশা। তারপর বলেন। আমি তখন জানতে পারি যে সে তার ফ্যামিলির পছন্দের একটা মেয়েকে সে বিয়ে করে ফেলেছে। যখন আমি আমার কাবিননামাটা উঠাতে যাই তখন আমি জানতে পারি এটা সম্পূর্ণ ফেক। এটা সম্পূর্ণ ফেক ছিল, তাদের সাজানো। কাজী ফেক, কাবিন ফেক, সব ফেক। সব ফেক। আরে বলেন। এটা পরবর্তী সময় আর কি আমি জানতে পারি। তো যখন সে বিয়ে করে এবং সেই জিনিসটা আমি তখন আর নিতে পারি নাই। নিতে পারিনি। তো দেখা গেছে যে তাকে ভুলে থাকার জন্য তখন আমি নেশাটা বেশি নিতাম। সুই যেটা আছে সেটা নিয়েছি। আমার এরকমও হয়েছে যে আমি দিনে 8টা থেকে 10টার মতো ইয়াবাও নিয়েছি। একটা সময় মানে এরকম হয়ে গেছে যে স্যালারি হবে আর কিছুদিন পরে, এখন আমার টাকা নাই। কারণ নেশার পিছনে সব খরচ হয়ে যাচ্ছে আপনার। খরচ হয়ে যাচ্ছে। আমি ওইভাবে দেখা গেছে যে ভাত মাছ মাংস আমি খাওয়া নাই, আমার ওগুলাই লাগবে। সে চলে যাওয়ার পরে তখন আমার অন্য কারোর উপরে কাউকে বলতেই হবে যেটা আমাকে এনে দেন। তো এলাকার ছোট ভাইদের কাছে যারা নাকি নেশা টেশা করে, তো দেখা গেছে 1 দিন এনে দিছে, 2 দিন এনে দিছে, 3 দিনের মাথায় তারা আমার সাথে শারীরিকভাবে মেলামেশা করতে চাইতেছে এবং করছেও। হ্যাঁ, এটা হয়েছে যেহেতু আমি তার বাসায় গিয়েছিলাম এটা আনার জন্য। যখন স্যালারিটা হলো তখন আবার নেওয়া শুরু করলাম। দেখা গেছে যে 15 দিনের মধ্যে আমার বেতনের যা টাকা ছিল সব শেষ। এখন আমি কি করব? এখন তো আমার মাথা কাজ করতেছে না। তো দেখা গেছে যে আমার কিছু গোল্ডের জিনিস ছিল সেগুলো বিক্রি করে দিলাম। ওটা যখন শেষ হয়ে গেল তখন দেখা গেছে যে আমি ফার্নিচার বিক্রি করার জন্য রুমের ফার্নিচার বিক্রি করতেছি। নেশা করতেছেন, বেচছেন আর খাচ্ছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে একদিন রাত্রেবেলা নিজের মধ্যে একটা জিনিস আসলো, সবচেয়ে বড় যেটা কথা, নিজের মধ্যে রিয়েলাইজেশন আসলো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমারই চেনা জানা একজন বড় ভাই আছে যার হচ্ছে একটা রিহাব সেন্টার আছে। তো ভাইয়াকে বলি যে ভাইয়া আমাকে বাঁচান, আমি পারতেছি না, কারণ আমি তাকে ভুলেও থাকতে পারতেছি না,
আবার এগুলো না নিয়েও আমি থাকতে পারতেছি না, আমি কি করব এখন? তো সেক্ষেত্রে দেখা গেছে যে ভাইয়া বলে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব, তোমাকে হচ্ছে যে রিহাবে থাকা লাগবে, প্রায় অনেক দিন থাকা লাগবে, এটা তো খরচ এরকম, যেহেতু তুমি আমার কাজিন, তুমি খরচটা দরকার পড়লে আমাকে পরেই দিও, আগে নিজে সুস্থ হও। ভাইয়ার সাথে কথা বলার 1 সপ্তাহের মধ্যে আমি যাইনি, ফোন দিতেছে, আমি ওনার ফোনও পিক করতেছি না, যে আমি যাব না। আরেকবার মানে গেলে তো এই নেশা করতে পারবেন হ্যাঁ, না। তো তারপরে হচ্ছে যে নিজের মধ্যে একটা জিনিস জেদ চলে আসলো, আমি কার জন্য আমার জীবন নষ্ট করব, কেন করব? সে তো আমার সাথে প্রতারণা করেছে, আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। এই জিনিসটা যখন আমার মধ্যে আসে তখন হচ্ছে আবার আমি ভাইয়ার সাথে 10 দিন পরে ভাইয়ার সাথে যোগাযোগ না করেই হচ্ছে যে আমি ভাইয়ের কাছে চলে যাই, আমার মানে ড্রেস নিয়ে আমি চলে যাই, যে আমি ভর্তি হতে আসছি রিহ্যাব সেন্টারে। ওকে, তারপরে হচ্ছে যে ওইখানে আমি প্রায় 3 থেকে 4 মাসের মতন থাকি। ওটা কি ডেডিকেটেডলি মেয়েদের জন্য রিহ্যাব সেন্টারটা, নাকি ছেলেরাও থাকে অন্য পাশে এরকম কিছু? না না, শুধুমাত্র মেয়েদের জন্য। মেয়েদের জন্য। কতজন মতো ছিলেন ওই রিহ্যাব সেন্টারে আপনারা? ওখানে মোটামুটি আপনার 20 থেকে 25 জনের মতন মেয়ে ছিল। আমি দেখলাম যে আমার থেকেও খারাপ অবস্থার মধ্যে তারা এরকম আছে। কি ধরনের নেশার টাকার জন্য কি কি করতো তারা? তো রিহ্যাব তারা সেন্টারে দেখা যতটুকু গেছে দেখছেন, ওই টাকাটা জোগাড় করার জন্য তারা হচ্ছে যে নিজের দেহ বিক্রি করত। তো ওইখান থেকে যখন আমি বের হই, এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আমি হচ্ছে যে নিজের মধ্যে একটা জেদ এনেছি। এই গত 4-5 মাসে একদিনও ড্রিঙ্ক করেনি? না হ্যাঁ, না, শুধুমাত্র সিগারেটের পুরে আছে আমি এখন। শুধু সিগারেট? হ্যাঁ। আর গাঁজা? না। 4-5 মাসে একদিনও না? না। ইয়াবা অথবা সুয়ের মাধ্যমে যে নেশা যেগুলো করতেন সেগুলো? না, সেগুলো না। একটাও না? একদিন নট এ সিঙ্গেল ইয়াবা? না। শিওর? শিওর। এটাকে থামা বলে জান্নাত। জীবনে থামতে শেখাটা খুব বেশি জরুরি। নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে জান্নাত কোথাও একটু কষ্ট পেয়েছি বিধায় কিভাবে আরেক জায়গায় ভালো লাগা খুঁজে নিতে হবে সেই কাজ করতে গিয়ে আমি যদি চারিপাশকে এলোমেলো করে দিই, তার কারণে কিন্তু বিভিন্ন মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেন, স্পেশালি আপনার 2 সন্তান। মা হিসাবে অ্যাটলিস্ট এত বেশি স্বার্থপর হতে নেই জান্নাত। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি ঘুমাতে পারি না রাতে আমার 2টা মেয়ের চেহারা মনে করে। আমার পাশে মানে আমার এই কথাগুলো শোনার মতন আমার বাবা মা ভাই বোন কেউ আমার পাশে নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহর কাছেই সবসময় আমি বলি যে যদি কখনো আমি সুযোগ পাই, আমি আমার সন্তানদেরকে আমার বুকে ফিরে পেতে চাই, আর কিছু না।